বিশেষ সংবাদ। গত মধ্যরাতে বান্দরবানের সীমান্তবর্তী সাঙ্গু নদীর অদূরে গহীন অরণ্যে বিজিবি ও যৌথ বাহিনীর সুপরিকল্পিত ২.৫ ঘণ্টাব্যাপী এক অতি স্পর্শকাতর যৌথ অভিযান সম্পন্ন হয়েছে। সীমান্তে সক্রিয় আন্তর্জাতিক অস্ত্র, মাদক পাচারকারী চক্রের আস্তানা সম্পূর্ণ ধ্বংস করা হলেও দুই পক্ষের মধ্যবর্তী তীব্র গোলাগুলিতে ৪ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই শহীদ হয়েছে ২ জন কৃতী কর্মকর্তা। সদ্য বোঝা অক্ষিপল্লব তড়িৎবেগে উন্মোচিত হল। বক্ষপিঞ্জরে সহস্র অবাধ্য অশ্বের উন্মাদ দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রচণ্ড কম্পনে মৃগী রোগীর ন্যায় ঝাঁকুনি দিচ্ছে সর্বাঙ্গ। আপাতত ওর সমগ্র দুনিয়া স্থবির হয়েছে এক নিদারুণ আশঙ্কার বিন্দুতে। সংবাদের প্রতিটি শব্দ পাশের কক্ষের উচ্চস্বরে বাজতে থাকা টেলিভিশন হতে ভেসে আসছিল স্পষ্ট হয়ে, কিন্তু ভয়ের তোড়ে অসীম আতঙ্কে শেষ পর্যন্ত কান দুটো স্তব্ধ হয়ে এলো। ঘোষিত সেই ২ জন শহীদ কর্মকর্তার নাম আর কায়রার শ্রবণগোচর হল না। জায়নামাজে ক্রন্দনরত অবস্থিত কখন যে হঠাৎ নিদ্রায় তলিয়েছিল তার খেয়াল নেই। বিছানার অপর প্রান্তে মেধা আর তুজা তখনও বেঘরে ঘুমিয়ে। কায়রার কণ্ঠ ফুঁড়ে বের হয়ে আসা অস্ফুট ফুপিয়ে কান্নার রুদ্ধ আওয়াজে আচমকা ঘুম ভেঙে গেল দুজনের। মেধা থরফর করে উঠে বসে তুজাকে ঠেলে তুলল। কায়রার রক্তাভ ভয়ার্ত চোখ দুটি আর কাঁপতে থাকা শরীর দেখে ব্যাকুল কণ্ঠে শুধাল, কি হয়েছে কায়রা? তুই এভাবে কাঁপছিস কেন? কাঁদছিস কেন রে? কায়রা কথা বলতে পারল না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে নিঃশ্বাসটা অবধি আটকে আসছে ওর। কোনো মতে তোতলে রুদ্ধশ্বাসে আকুতি জানাল, সংবাদটা চালা, প্লিজ সংবাদটা দে, টিভিটা অন কর। কিংকর্তব্য বিমূঢ় তুজা মেধা একে অন্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। মাত্রই ঘুমভাঙা ক্লান্ত মস্তিষ্কে কায়রার এই অসংলগ্ন আচরণ বুঝে ওঠার আগেই কায়রা তীব্র হাহাকারে চিৎকার করে উঠল, তোরা টিভিটা অন করবি কিনা? কক্ষের মাঝে ওর চিৎকার ছড়াতেই দরজায় সশব্দে করাঘাত করল কেউ। তুজা তরিত পদে এগিয়ে গিয়ে দুয়ার উন্মুক্ত করতেই সামনে দেখা মিলল নিহার আর রুশাফের ঘোর দুশ্চিন্তাগ্রস্ত অপ্রস্তুত মুখশ্রীর। নিহার ভেতরে এক পা বাড়িয়ে অতি সংক্ষেপে বলল, কায়রাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে বল, রিসর্টের নিচে কয়েকজন মিলিটারি অফিসার এসেছেন ওকে নিতে। কথাটা কর্ণকুহুরে পৌঁছাতেই কায়রার মাথার ওপর প্রকাণ্ড আকাশটা ভেঙে পড়ল। হৃদযন্ত্রের ক্রিয়া ক্ষণকালের তোরে স্তব্ধ হতো যেন। হাত পা সম্পূর্ণ হিম হয়ে আসছে। চোখ বুঝলেই কেবল দুর্জয়ের সেই শেষ বার্তাটা মনে পড়ছে, বি স্ট্রং মাই ম্যাজেস্টি। কায়রা কোনো কথা বলল না। আত্মভোলা মানবীর মতো সোজা ওয়াশরুমে গিয়ে মুখে দুটো পানির ঝাপটা দিল। মুক্তা মোছা কিংবা পরনের চাদরখানা সামলানোর ন্যূনতম হুষ্টুকুও আর রইল না কায়রার। অসার নিশ্চল দুটি পায়ে ভর দিয়ে ও কেবল ধীর কদমে নিচে নেমে এলো। মেধা তুজা সাহায্যের জন্য এগিয়ে আসলেও সরাসরি ওদের প্রত্যাখ্যান করল কায়রা। নিচে নামতে ২ জন মহিলা সেনা সদস্য এগিয়ে এসে কেবল বলল, আমাদের সঙ্গে চলুন। কায়রা যান্ত্রিক বেগে গাড়িতে উঠল। অশ্রুহীন শুষ্ক নেত্রপটে কেবল এক সীমাহীন শূন্যতা। ঠোঁট দুটি বারংবার কেঁপে উঠলেও ভেতর হতে কোনো শব্দ নির্গত হল না। একবারের জন্যও শুধাল না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে। কাঙ্ক্ষিত মানুষটি বেঁচে আছে তো, নাকি ওই ২ জন শহীদ কর্মকর্তার তালিকায় যুক্ত হয়ে গেছে মেজরের নামখানি? হৃদয়ের অসীম আতঙ্ক যেন কণ্ঠনালী সম্পূর্ণ রুদ্ধ করে দিয়েছে। ভেতরটা ফেটে যাচ্ছে, অথচ বাকশক্তি বিরুদ্ধ হয়েছে সম্পূর্ণরূপে। পেছনের অন্য একটি জিপে দুশ্চিন্তাগ্রস্ত মুখশ্রী নিয়ে ওদের অনুসরণ করছে ওর বন্ধুমহল। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতেই স্থির হল গাড়িটা। চূড়ান্ত ভারাক্রান্ত এক প্রাঙ্গণে পা রাখতেই নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় কায়রার। কিঞ্চিত দূরত্বে নিহত সেনা সদস্যের পরিবারের করুণ আহাজারি প্রাঙ্গণকে গুমটবদ্ধ করছে দ্বিগুণ। লাল সবুজ পতাকায় মোড়ানো দুটি কফিন দৃষ্টিগোচর হতেই কায়রার অক্ষিপট ঝাপসা হয়ে এল। অসার পা দুটি আর এক পাও সামনে এগোতে চাইল না। চারপাশের এত চেনা অচেনা মুখের ভিড়ে ওর চঞ্চল নয়ন দুটি কেবল একটি অবয়বকে হন্যি হয়ে খুঁজছিল। কোথায় সেই সদাশৃঙ্খলিত কঠোর মেজাজধারী পুরুষটি? তার প্রকাণ্ড বুকটায় মুখ লুকিয়ে একটু নিশ্চিন্ত হওয়ার তো তীব্র আকুলতা ওর। অসীম আতঙ্কে পা দুটি অবশ হয়ে এলে তায়রা ধপ করে ঘাসের ওপর বসে পড়তে চাইল। ঠিক সেই মুহূর্তে সুদৃঢ় দুটি বলিয়ান বাহু আঁকড়ে ধরল ওকে। শূন্যে বিলীন হতে যাওয়া কায়রা থমকে দাঁড়িয়ে আকুল নয়নে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। সম্মুখে দাঁড়িয়ে স্বয়ং মেজর দুর্জয় আহসান। পরিহিত ক্যাট ইউনিফর্মে ধূলিমলিন ও ক্ষতের আলামত স্পষ্ট হলেও ওর কৃষ্ণচক্ষুতে পরম মায়া, প্রচ্ছন্ন দায়িত্ববোধ। কায়রা স্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত। এ কি কেবলই বিভ্রম নাকি ঘোর বাস্তব? দুর্জয় আলতো করে কায়রাকে সোজা করে দাঁড় করাল।
আলতো স্পর্শে ওর অশ্রুসিক্ত গাল দুটো মুছে দিয়ে নিচু ভরাট কণ্ঠে শুধাল, হোয়াট হ্যাপেন্ড? এই পাগলি, কাঁদছ কেন? দুর্জয়ের বুকে দুহাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল কায়রা। ব্যাকুল তোতল কণ্ঠে অস্ফুটে বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে একা রেখে। কায়রার কান্না বিজড়িত বাক্যের রীতি টানতে দিল না দুর্জয়। নিজের প্রশস্ত বক্ষপিঞ্জরে ওকে নিবিড়ভাবে আঁকড়ে বলল, অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে যে জড়িয়ে আছো, তাকে ছেড়ে যাওয়ার সাধ্য কই আমার? দুর্জয়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কায়রা। অঝোর ধারায় ঝরতে থাকা কান্নায় ভিজে যেতে লাগল দুর্জয়ের ধুলিমলিন ক্যাট পোশাক। অস্ফুট কণ্ঠে বারংবার মেয়েটা আউড়িয়ে চলেছে, আপনাকে বড্ড ভালোবাসি মেজর, বড্ড ভালোবাসি। প্লিজ কখনো আমাকে এভাবে একা রেখে যাওয়ার কথা ভাববেন না, প্রমিস করুন। দুর্জয় কায়রার ব্যাকুল ভালোবাসার তোড়ে আচ্ছন্ন হল। চিরচেনা অভ্যাসে কায়রার হিজাবের ওপর থেকে স্নিগ্ধ ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। ক্ষণকাল নিস্তব্ধতা বিদ্যমান হতে কায়রা আঁচল দিয়ে চোখ মুছে তড়িত গতিতে মুখ তুলল। উদ্বিগ্ন নয়নে দুর্জয়ের সর্বাঙ্গে ক্ষতের দাগ হাতড়ে। শুধালো, কোথায় কোথায় আঘাত লেগেছে আপনার? ডান হাতের ওই রক্তের দাগটা কিসের মেজার? সত্যি করে বলুন তো, বেশি পেইন হচ্ছে? দুর্জয় মৃদু হাস্যে কায়রার ব্যাকুল হাত দুটো নিজের মুঠোয় পুরে নিল। ইটস জাস্ট আ মাইনার স্ক্র্যাচ কায়রা, বুলেটের স্প্লিন্টার লেগেছিল সামান্য, ফার্স্ট এইড নেওয়া শেষ। অন দ্য ফিল্ড এগুলো সোলজারদের খুব নর্মাল বিষয়, সো প্যানিক করো না। ঠিক সেই মুহূর্তে পেছনে এসে পৌঁছল কায়রার চিন্তিত বন্ধুমহল। দুর্জয়কে সুরক্ষিত ও অক্ষত দেখে ওদের উৎকণ্ঠিত চেহারায় স্বস্তির নিঃশ্বাস নামল। তবে প্রাঙ্গণে বিরাজমান শোকার্ত পরিবেশ অনুধাবন করে সবাই নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। সামনের সুপ্রশস্ত মাঠে তখন শহীদ সেনা সদস্যদের প্রতি অন্তিম সামরিক সম্মান ও শ্রদ্ধা নিবেদনের বেদনাতুর প্রক্রিয়ার সূচনা হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো দুটি কফিনের সম্মুখে সুবিন্যস্ত সারিতে দাঁড়িয়ে সেনাদল। বিউগলের করুণ ও বুকচেলা সুর বাতাসের হিমেল পরশে ছড়িয়ে পড়তে পুরো চত্বরে বড্ড হৃদয় বিদারক আবহ সৃষ্টি হল। দুর্জয় কায়রাকে স্নেহের বেষ্টনীতে পাশে রেখে সামরিক পোশাকে সোজা হয়ে দাঁড়াল। ডান হাতটি কপালে তুলে শহীদ সহযোদ্ধাদের উদ্দেশ্যে শেষবারের মতো স্যালুট ঠুকে শ্রদ্ধা জানাল। অশ্রুসিক্ত নয়নে সেই অকুতভয় বীরদের শেষ বিদায় প্রত্যক্ষ করল কায়রা ও তার বন্ধুরা। সহযোদ্ধাদের হারানোর বেদনা ও দেশের জন্য আত্মত্যাগের এক অপরিসীম মহিমান্বিত বাস্তবতা হৃদয় দিয়ে স্পর্শ করল প্রাঙ্গণে উপস্থিত প্রতিটি প্রাণকে। আচ্ছা মেধা, ভালোবাসা কাকে বলে? তুজা কায়রাদের দিকে আচ্ছন্ন নেত্রে চেয়ে আছে। কত যত্নে কায়রারকে আগলে রেখেছে দুর্জয়, একদম ছোট্ট বিড়াল শাবকের ন্যায়। মেধা ঘাড় ঘুরিয়ে ওর দিকে চায়। প্রশ্নের উত্তর না পেয়ে তুজা পুনরায় শুধায়, বল না, ভালোবাসার সংজ্ঞা কি? মেধা কোনরূপ ভনিতা ছাড়াই হৃদয়ে চলমান কথাগুলো উগরে দিল। যখন কেউ তোকে সমস্ত সময় আশপাশের মানুষের তোয়াক্কা না করে আগলে রাখবে, তোর মতামতের সর্বোচ্চ মূল্য দিবে, প্রায়োরিটি লিস্টে তোর নাম টপে রাখবে, তখন তার প্রতি তোর যে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হবে, তাকেই ভালোবাসা বলে। তুজার ঘোর কাটে। জিজ্ঞাসু দৃষ্টি সরাসরি মেধার দিকে নিবদ্ধ করে বলে, কিন্তু এটা তো বন্ধুত্বেও হয়। ভালোবাসায় একটা স্পেশাল ফিলিংস আছে, যার সাথে কথা বলেও শান্তি, একটা অন্যরকম টান, যা সব সম্পর্কে থাকে না। তবে আমি যে এমন প্রায়োরিটি অন্য একজনের কাছ থেকেও পেয়েছি, কিন্তু কোনো অন্যরকম ফিলিংস তো আসেনি। তুজার আনমনে বলা কথাটায় মেধা কৌতূহলী দৃষ্টি হেনে ওর দিকে চাইল, প্রশ্ন করতে গেল কার থেকে, কিন্তু তার আগেই বাকি ৩ সদস্যের উপস্থিতিতে চাপা পড়ল তা। নিহার ওদের উদ্দেশ্যে বলল, পরিস্থিতি আপাতত স্বাভাবিক, কায়রা মেবি দুর্জয় ভাইয়ের সঙ্গে যাবে, আমরা রওনা দিই চল। ওরাও দ্বিমত করল না, একত্রে রওনা হল রিসর্টের উদ্দেশ্যে। প্রাতরা সেরে কক্ষে এসেই শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে পায়রা। শীতকালীন বেলাগুলো যেমন হয়, ম্রিয়মান রৌদ্রের উপস্থিতি ভোরের নির্দেশনা দিলেও ঘড়ির কাঁটা সে ভ্রম ভাঙছে। বেলা 10:30 এখন। ম্যাসেঞ্জারে বান্ধবীর সঙ্গে খোশগল্পে মগ্ন। সমগ্র বাড়িটা আপাতত ফাঁকা। নুরা বেগম আর আঞ্জুমান ইয়াসির পায়রার মামাতো ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছে, আর আনোয়ার ইয়াসির তো নিজের অফিসে। আচানক ফোনটা বেজে উঠতেই পায়রা সরু দৃষ্টিতে দেখল অপরিচিত নম্বর। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে তার রিসিভ করে হ্যালো বলতেই
অপর প্রান্ত হতে ভেসে এলো এক উদ্বিগ্ন কণ্ঠ। হ্যালো, কেডা? সাইমন বাজান রে চিনেন? মুই সিরাজ স্যারের নাম্বারে কল দিছি, মাগার ফোন ধরেক নাইকা। বাজানের মেলা জ্বর, একটু কইতে পারবেন কি তা করতাম? বয়স্ক লোকটার কথায় স্পষ্ট, বড্ড পেরেশান তিনি। তবে সব ছাপিয়ে সাইমনের নামটা অবাক করল পায়রাকে। ওর জ্বর? কিন্তু সিরাজ আঙ্কেলের সাথে যোগাযোগের পথ রুদ্ধ এখন। উনি বর্তমান ইউএসএ বিজনেস ট্যুরে। বাবাকে কাল কথা বলতে দেখেছে ও। দিক দিক জ্ঞানশূন্য হয়ে চিন্তিত স্বরে ও বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আসছি। জ্বর কি খুব বেশি? হ্যাঁ। আচ্ছা, আপনি পেরেশান হবেন না, আসছি আমি। ফোন কেটেই কোনোরূপ প্রস্তুতি ছাড়া বেরিয়ে গেল। মিনিট ২৫-এর ব্যবধানে এক বিশাল বহুতল ভবনের সম্মুখে এসে থামে পায়রার গাড়ি। দ্রুত গাড়ি থেকে নেমে লিফট ধরে সাইমনদের প্রকাণ্ড ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াল। দরজায় পরপর কয়েকবার কলিং বেল বাজাতেই ভিটেমাটির পুরনো বৃদ্ধ কেয়ারটেকার চাচা এসে দুয়ার উন্মুক্ত করলেন। পায়রাকে দেখে তিনি যেন কুলে পানি পেলেন। মা, আইছেন আপনি? বাজান তো ঘরের ভেতরে নিথর হয়ে পইরা আছে, কত ডাইক্কাও সারা শব্দ পাইলাম না। সারও নাইকা। পায়রা আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে জিজ্ঞেস করল, আঙ্কেল, ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলেছিলেন? আনার সাহেব ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক আগেই খুলে রেখেছিলেন। পায়রা সোজা ভেতরের ড্রয়িং রুমে প্রবেশ করতেই থমকে গেল। ভারী মকমলের পর্দার দরুন সমগ্র ফ্ল্যাট জুড়ে নিকষ আধার আর ভ্যাপসা নিস্তব্ধতার সাম্রাজ্য। পায়রা দ্রুত হেঁটে গিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো একটানে সরিয়ে দিল। অমনি ঘরে ছড়িয়ে পড়ল প্রভাতের স্নিগ্ধ রোদ। ঘর পেরিয়ে ভেতরের মূল শোবার ঘরের দিকে এগোতেই পায়রার কানে ভেসে এলো তীব্র জ্বরের ঘোরে কাঁপতে থাকা সাইমনের অতি মৃদু কাতরানি। আর্তনাদের উৎস লক্ষ্য করে ঘরের ভেতরে প্রবেশ করতেই পায়রার বুকটা থক করে উঠল। বিছানার ওপর উপুর হয়ে শুয়ে আছে ব্যারিস্টার সাইমন রহমান। পরনে কালচে ট্রাউজার আর অফ হোয়াইট রঙের টি শার্ট। গায়ে থাকা পাতলা কম্বলটা একপাশে সরে গিয়ে মেঝের ওপর গড়াচ্ছে। প্রখর জ্বরের তীব্রতায় সুগঠিত শরীরটা কুণ্ডলি পাকিয়ে রয়েছে ওর। শুষ্ক ফ্যাকাশে ঠোঁট দুটি তিরতিরিয়ে কাঁপছে। পায়রা তড়িঘড়ি এগিয়ে গিয়ে বিছানার কোণে বসল। পাশে অবহেলায় পড়ে থাকা ব্ল্যাঙ্কেট টেনে সাইমনের গায়ে ভালো করে জড়িয়ে দিল। অতঃপর দ্বিধা ছেড়ে ফেলে কোমল হাতটি সাইমনের তপ্ত কপালে ছোঁয়াতেই চমকে উঠল পায়রা, যেন আগুনের উত্তপ্ত কোনো শলাকা স্পর্শ করল ও। হাতের তালু এক নিমেষে জ্বলে উঠল সাইমনের গায়ের আঁচে। পায়রা উদ্বিগ্ন ভরে দরজার দিকে চেয়ে চেঁচিয়ে ডাকল, আঙ্কেল, ও আঙ্কেল, শুনছেন? কেয়ারটেকার রানার পাটোয়ারি তড়িত দরজার কাছে এসে দাঁড়াতেই পায়রা অতি দ্রুত ও ব্যাকুল কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি জলদি নিচের ফার্মেসি থেকে প্যারাসিটামল আর একটা থার্মোমিটার নিয়ে আসুন তো, আর যাওয়ার আগে আমাকে একটা পাত্রে ঠান্ডা জল আর পাতলা সুতির তোয়ালে এনে দিন, তাড়াতাড়ি। আনার সাহেব এক দৌড়ে নিচে চলে গেলেন এবং মিনিট দুয়েকের মধ্যে বাটিতে জল ও কাপড় এনে পায়রার হাতে দিলেন। পায়রা আর সময় নষ্ট না করে তোয়ালেটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিল। অত্যন্ত যত্ন ও মমতায় সাইমনের কপালে জলপট্টি দিতে শুরু করল। প্রখর তাপে বারংবার তোয়ালেটি শুকিয়ে উঠলেও পায়রা ধৈর্য ধরে অবিরত সেবা চালিয়ে গেল। ঘণ্টাখানেকের আপ্রাণ প্রচেষ্টার পর প্রখর জ্বরের বেগ কিছুটা শিথিল হল সাইমনের। কপালে শীতল তোয়ালের স্পর্শে আচ্ছন্ন ভাবটা কাটতেই ধীর গতিতে দুটি রক্তাভক্ষী পল্লব উন্মোচিত করল। ঘরের ছাদ ঝাপসা হতে স্পষ্ট হতেই চোখের সম্মুখে কায়মনোবাক্যে সেবা দিতে থাকা স্নিগ্ধ রমণীর অবয়বটি দৃষ্টিগোচর হল। পায়রাকে নিজের শিয়রে বসে থাকতে দেখে সাইমন চরম বিস্ময়ে এক প্রকার থরফর করে লাফিয়ে উঠতে গেল। পায়রা, ইউ হিয়া, কিভাবে? কিন্তু শারীরিক চরম দুর্বলতার দরুন মাঝপথেই ওর পুরো শরীর প্রতিক্রিয়া দেখাল। দৃষ্টি জুড়ে অন্ধকার ঘনিয়ে আসা মাত্র সাইমন পুনরায় বিছানার বুকে ঢলে পড়তে নিলে পায়রা চট করে সামনে হাত বাড়িয়ে ওর কাঁধ আঁকড়ে ধরে সামলে নিল। সাইমনের গায়ের প্রখর উত্তাপ আর অতল চোখের চাওয়া পায়রার বক্ষপিঞ্জরে এক অজানা কম্পনের সৃষ্টি করল। সাইমন কপালে হাত দিয়ে দুর্বল কণ্ঠে অস্ফুটে বলল, আপনি এখানে কি করছেন পায়রা? হাউ ডিড ইউ নো? পায়রা নিজেকে সামলে গম্ভীর হওয়ার আপ্রাণ চেষ্টা করল। সাইমনকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়ে অত্যন্ত রাশভারী স্বরে বলল, বেশি কথা বলবেন না মিস্টার সাইমন। আপনার কেয়ারটেকার আমাকে ফোন দিয়েছিলেন। খুব সম্ভবত আপনি আমার সাথে শেষবার কলে কথা বলেছিলেন, তাই কন্ট্রাক্ট লিস্টে আমার নামটা উপরে পেয়েছেন, তাই উনি কল করেছেন। আর ভালোই হয়েছে যে এসছি। এভাবে কেউ গা ভাসিয়ে অসুস্থ হয়ে থাকে? সাইমন নিজের দুর্বল কণ্ঠে বলল, অযথা কষ্ট করতে গেলেন কেন? একা একা তো বেশ কেটে যাচ্ছিল। আই ওয়াজ ম্যানেজিং। সাইমনের এমন আত্মভোলা ও অবহেলাময় উত্তরে পায়রার মেজাজ গরম হয় খানিকটা। ও চট করে টেবিল থেকে ওষুধে প্যাকেট তুলে সাইমনের সামনে ধরে তীক্ষ্ণ গলায় বলল,
হ্যাঁ, খুব ম্যানেজ করছিলেন। কপালে 100 ডিগ্রির উপরে জ্বর, আর আপনি হাত কেটে না খেয়ে বিছানায় কাতরাচ্ছেন। চুপচাপ ওষুধটা খান তো, জ্ঞান দিতে হবে না। সাইমন দৃষ্টি মেলে যায়। 2 দিন আগেই না মেয়েটা ওর সাথে কথায় কথায় ঝগড়া করছিল, অথচ আজ একেবারে পেশাদার সেবিকার মতো যত্ন করছে। মন্দ লাগছে না, আবার ভালোও না। ফ্ল্যাটটা সম্পূর্ণ ফাঁকা। সিরাজ সাহেব থাকলেও ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামাত না সাইমন, কিন্তু একা ফ্ল্যাটে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে থাকাটা কিছুতেই মেনে নিতে পারল না ও। অবশ্য কারণ একটাই, পার্শ্ববর্তী ফ্ল্যাটগুলোতে মানুষজন ঠাসা। বাজে কথা রটতে সময় লাগবে না, তাতে করে মেয়েটা সাহায্য করতে এসে ঝঞ্ঝাটে ফাঁসবে। সাইমন সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত দুর্বলতা জোর করে চেপে রাখার ব্যর্থ চেষ্টা করল। অতপর অত্যন্ত শুষ্ক ও গম্ভীর কণ্ঠে বলল, ধন্যবাদ পায়রা, কিন্তু আপনার আর এখানে থাকার দরকার নেই, আপনি এবার যেতে পারেন। পায়রা ভ্রু কুঁচকে বিস্ময়াবিষ্ট নেত্রে ওর দিকে তাকাল। যে মানুষটি একটু আগেই জ্বরের ঘোরে কাতরাচ্ছিল, তার মুখে এমন হঠাৎ অনভিপ্রেত শীতলতা দেখে মেজাজটা খিচে গেল ওর। সশব্দে পানির গ্লাসটা টেবিলে রেখে বেশ ঝাঁজের সঙ্গেই বলল, মানে হঠাৎ তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনার কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে নাকি? সাইমন পায়রার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না। দৃষ্টি এড়িয়ে কণ্ঠে যথাসম্ভব কৃত্রিম কঠোরতা এনে বলল, আমি সত্যি বলছি, আই এম একদম ফাইন নাও। একটু পরেই আমি নিজে ড্রাইভ করে ডাক্তারের কাছে চলে যাব, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আপনি প্লিজ এবার আসুন। আপনি ফাইন? শরীরে এখনও চৈত্রের রোদের মতো উত্তাপ, আর আপনি বলছেন একা একা ডাক্তারের কাছে যাবেন? ঠাট্টা করছেন আমার সাথে? চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। পায়রা রেহেন অদম্য জেদে সাইমনের ভেতরের শক্তি বাঁধটা ভেঙে যেতে চাইল ও নিজেকে সামলে নিল অত্যন্ত সংযমের সাথে। অত্যন্ত নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলল, বুঝতে চেষ্টা করুন পায়রা, এখানে বেশিক্ষণ থাকাটা আপনার জন্য ঠিক হচ্ছে না। খালি ফ্ল্যাটে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের এভাবে অচেনা পুরুষের সাথে থাকাটা আশেপাশের মানুষ ভালোভাবে নেবে না। অহেতুক কটু কথা আর স্ক্যান্ডাল রটবে, যা আমি কোনোদিনও হতে দেব না। তাই বলছি, জাস্ট লেট মি হ্যান্ডেল দিস। প্লিজ এবার বাড়ি ফিরুন। সাইমনের দূরদর্শী অথচ সংবেদনশীল কথাগুলোর পেছনের প্রচ্ছন্ন সুরক্ষা বলয়টি মুহূর্তেই উপলব্ধি করতে পারল পায়রা। ওর স্পষ্টভাষী মেজাজকে নিমেষেই যেন শান্ত হয়ে এলো। বুঝতে পারল লোকটার এই রূঢ়তার পেছনে কেবল ওরই সম্মানের ভাবনা লুকিয়ে আছে। পায়রা আর জোর করল না। এক দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে নিজের হ্যান্ডব্যাগটি তুলে নিয়ে সাইমনের দিকে শান্ত চোখে চাইল। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু প্রমিস করুন এখনই আপনি কেয়ারটেকার আঙ্কেলকে সাথে নিয়ে ক্লিনিকে যাবেন আর আমাকে ফোন করে আপডেট দেবেন। সাইমন মৃদু মাথা নেড়ে অস্ফুটে বলল, প্রমিস। সাবধানে বাড়ি পৌঁছাবেন। পায়রা সম্মতিসূচক মাথা নাড়িয়ে ধীর কদমে প্রস্থান করল।